আজকে লাস্ট 24 ঘন্টায় আমি যেটা ওয়াচ করেছি সেটা হচ্ছে এই যে ডেফিনেটলি ইরানের ড্রোন এবং মিসাইল ক্যাপাবিলিটি, অন্তত আমি যদি সংখ্যাতত্ত্বের বিচারে দেখি, আস্তে আস্তে কমছে। যেমন ধরুন, আমি প্রথমে ইউএইর দিকে যাব। ইউএইর প্রথম দুদিনে ড্রোন ছুঁড়েছিল প্রায় 500-র কাছাকাছি, মিসাইল ছুঁড়েছিল 200-র কাছাকাছি, বলেছে অল্প কয়েকটায়। লাস্ট 24 ঘন্টায় সব মিলিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি বোধহয় 50টা মতো ছুটতে পেরেছে। তার মধ্যে একটা গিয়ে ইউএস কনসুলেটে পড়েছে, যদিও সেটা ড্রোন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ড্রোন আর মিসাইল অ্যাটাক এক নয়। শাইন ড্রোনের যে অ্যাটাকগুলো সেগুলোতে খুব বেশি হলে 10 থেকে 20 কিলোর এক্সপ্লোসিভ থাকে, হুইচ ইজ নাথিং কম্পেয়ার টু একটা মিসাইল ওয়ারের যেটাতে কয়েকশো কিলো, প্রায় 20 টাইমস বেশি ইম্প্যাক্ট হয়। তাছাড়া মিসাইলের প্রচণ্ড স্পিড থাকে, সুতরাং ওর মোমেন্টামের জন্য অনেক বেশি ইম্প্যাক্ট হয়। তো ড্রোন দিয়ে লাস্ট 24 ঘন্টায় বা লাস্ট 48 আওয়ার্সে ইরান এক তো দুবাই ইউএস কনসুলেট, কাতারের কাতার বা কুয়েতের ইউএস কনসুলেট এবং রিয়াদের ইউএস কনসুলেটে কতগুলো 10 কিলোর বোম ফেলেছে, হুইচ ইজ নাথিং। তাতে কেউ মারাও যায়নি, একটু আগুন ধরেছে। Now, this is nothing. Again, I repeat, this is nothing compared to what Iran has done in the past. তো ইরান এর আগে 1997-এ বোধহয় 1997 বা 94-এ, আমার খেয়াল নেই, এই রিয়াদেই এই যে এম্বাসিতে মানে ড্রোন থেকে বোম ফেলেছে, এবং আগে তো কিছু হয়নি, শুধু পার্কিং লটে একটু একটা গাড়ি পুড়েছে। সেইখানেই পুরো ট্রাক ভর্তি এক্সপ্লোসিভ দিয়ে এম্বাসিকে অ্যাটাক করেছিল, এবং তাতে প্রায় 19 জন আমেরিকান মারা যায়। ওকে, সো আমি যদি ইরানের সাথে ইউএসের আর একটা ভিডিওতে বলবো যে ইরানের টেরোরিজমের, ইরানের এই রিজিমের সন্ত্রাসবাদীর যে লম্বা হিস্ট্রি, সেটা যাক। সেটা করাটা হচ্ছে যে এই যে এটা করেছে, সুতরাং আগে ইরান যে অ্যাটাকগুলো করেছে তার তুলনায় এই ওয়ারে যেটা এই যুদ্ধে যেটুকু এখনো পর্যন্ত ক্ষতি করেছে বলছে, যেমন বলছে একটা রাডার ইনস্টলেশনে ক্ষতি করেছে কুয়েতে, সেগুলো তো আবার বলছে সারিয়ে নিয়েছে। ইটস নট রিয়েলি বিগ। ইসরায়েলে কোনো মিলিটারি ইনস্টলেশনে কিছু করতে পারেনি, কিছু মানুষ মেরেছে, এদিক ওদিকে 4-5টা বিল্ডিং ভেঙেছে, যেগুলো জেরুজালেমে একটা বা দুটো বোধহয় টোটাল বিল্ডিং ভেঙেছে। সব মিলিয়ে 19 জন মতো ইসরায়েলে মারা গেছে। এবং ইসরায়েলেও যদি আমি গতকালকে দেখি, গতকালকে সেরকমভাবে সিগনিফিক্যান্টলি একটা মাত্র ক্লাস্টার অ্যামুনেশন পড়েছে। ক্লাস্টার অ্যামুনেশন পড়ে কেউ কিন্তু মারা যায়নি। দেখলাম যে একটা বিল্ডিংয়ের একটা দিক ভেঙে গেছে। সুতরাং আমি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, তাহলে আমি কিন্তু দেখছি যে ইরানের ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক ক্যাপাবিলিটি কমছে। আমি বলেছিলাম যে সেকেন্ড অ্যাটাক ক্যাপাবিলিটি নেই, অতএব এই যে মানে যে মোবাইল লঞ্চার করে ইরান ফেলছিল, এবং গত দুদিনে ইসরায়েল এবং ইউএসের যতগুলো এয়ার স্ট্রাইক হয়েছে, তারা শুধু মোল্লাদের মিটিংয়েই বোম ফেলেনি। মেইন টার্গেট ছিল যে যেখানে যেখানে মোবাইল লঞ্চার, আগে তো ওদের স্যাটেলাইট ওরা ম্যাপ করে নিয়েছে, যেখানে যেখানে গিয়েছিল তার আশেপাশে যেখানে যা পেয়েছে মেরেছে। আমি দেখতে পাচ্ছিলাম বড় ট্রাক দেখলেই বোম মারছিল। প্রায় 2000-এর মতো প্লেন প্রতিদিন অ্যাক্টিভ, মানে ইসরায়েল এবং ইউএসের যে বড় ট্রাক দেখলেই ফেলে দাও, কারণ ওরা বড় ট্রাক দেখলেই ধরে নিচ্ছে ওটা মোবাইল লঞ্চার। তো ন্যাচারালি এটা দেখার বিষয় যে আগামী কদিন, আমি বলছি না যে আমি এখনই কনক্লুড করব না যে ইরানের ক্যাপাবিলিটি কমছে, বাট আমি যদি নাম্বার দিয়ে দেখি যে ইসরায়েলে কটা পড়ছে, আমি প্রতিদিনে একটা নাম্বার প্লট করছিলাম। ইউএইতে কটা পড়েছে, কুয়েতে কটা পড়েছে। কুয়েত এবং কাতারে তো আরও অনেক কম ফেলেছে, বাহরিনে ফেলেইনি, ওমানেও ফেলেইনি, যেটা প্রথম দুদিন ফেলেছিল। ইটস রিয়েলি গেটিং ডাউন, আস্তে 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 সংখ্যাটা কমছে। আরও দুদিন দেখা যাবে। দুবাই যেটা বললাম, লাস্ট দুদিনে একটাই হয়েছে, কনসুলেটের ড্রোন থেকে একটা পড়েছে। তো আর একটা বোধহয় অয়েল একটা অয়েল ডিপোতে একটা ড্রোন থেকে পড়েছে। সো ইটস নট রিয়েলি মাচ। তো ঘটনাটা হচ্ছে যে প্রথম দিয়ে দুদিনে যতগুলো পড়েছিল তার তুলনায় অনেক কম। তো দেখা যাক, এখন একটা তো স্ট্যাটিস্টিক বোঝা যাচ্ছে যে ইরানের স্টক পাইল আস্তে আস্তে কমছে। এবার কত দ্রুত কমে সেটা দেখি। তবে এটাও ঠিক যে ইউনাইটেড আরব এমিরেটস এবং কাতারের মাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহেরই
অ্যান্টি মানে এয়ার ডিফেন্সের জন্য যে যত মিসাইল লাগে তার মোটে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের স্টক বাকি আছে, তারাও যে খুব একটা 1 সপ্তাহ বেশি টানতে পারবে তা নয়, তবে খেলাটা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। একদিকে ইরানের স্টক পাইলও শেষ হয়ে আসছে, অন্যদিকে ইউএই, কাতার বা কুয়েতের ডিফেন্সিভ ক্যাপাবিলিটিও কমে আসছে, কারণ তাদেরও এত অ্যামুনিশন স্টকে নেই এবং ওরা ইউএসের কাছে চেয়েছিল অ্যান্টি এয়ারক্রাফট মানে এয়ার ডিফেন্সের জন্য অ্যাডিশনাল স্টক পাইলের জন্য রিকোয়েস্ট করেছে, এখন ইউএস সালা নিজের কাছেই নেই তো অন্যদের কাছে কী দেবে, তো দেয়নি। তো খেলাটা এখন বেশ একটু অন্য জায়গায় ঘুরতে চলেছে, কারণ এরপর যদি মানে ইরান সত্যি যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু কাতার এবং ইউএই বিপদে পড়ে যাবে। সেক্ষেত্রে তাদের একদম ল্যান্ড ইনভেশন বা এয়ার স্ট্রাইক করা ছাড়া কোনো উপায় থাকবে না। অর্থাৎ তখন এখন তো ডিফেন্স করে যাচ্ছে যে না ভাই আমি ঢুকবো না, তখন তো যদি ডিফেন্স না করতে পারে কি করবে, গিয়ে বলা তুই 10টা মেরেছিস আমি তোকে 20টা মেরে আসবো, কারণ এখন ইরানের এয়ার স্পেস পুরো ওপেন, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম অবশিষ্ট নেই। একটা মারলে ওরা গিয়ে ওখানে 10টা মারবে, কারণ কাতার বা ইউএই মোটামুটি সবারই প্রায় 100 কাছাকাছি ফাইটার জেট আছে, উইচ ইজ নট স্মল, রাইট। অলরেডি কাতার 2টো ইরানের প্লেনকে নামিয়েও দিয়েছে। স্যারের যুদ্ধটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। তবে আমি আবার বলছি যে আইআরজিসি এখন ভেঙে গেছে 23টা গ্রুপে, 31টা গ্রুপে ভেঙে গেছে। এখন কোনো সেন্ট্রাল লিডারশিপ নেই, কারোর সাথে নেগোশিয়েট করার মতো অবস্থা নেই। আনফর্চুনেট, বাট ইরান ইজ মুভিং টুয়ার্ডস ক্যাওস। এবং মোল্লারা আজকে বোধহয় একটা বৈঠকে বসেছিল তাদের নেক্সট মোল্লা চুজ করার জন্য, তো সেটাও করতে পারেনি, সেখানেও বুম ফেলেছে। শোনা যাচ্ছে যে তাদের নেক্সট সেট অফ লিডারশিপ যারা ছিল তাদেরকেও মেরে দিয়েছে। এখন লিডারদের মেরে দিলে কাদের সাথে নেগোশিয়েট করবে? আমি তো বলছিলাম যে খেমেনিকে মারা আমার তো মনে হচ্ছে ভুল হয়েছে, কারণ এখন দেখা যাচ্ছে যে খেমেনির সাথে বরং নেগোশিয়েট করতে পারলে অনেক বেশি লাভ হতো। তো এখন তো লিডারই যে মেরে দিচ্ছে সবাইকে, তাহলে তো নেগোশিয়েট করবে কার সাথে? কারণ আস্তে আস্তে এভাবে যদি ডিসইন্টিগ্রেট করে যায়, তো এখন যেমন আমাকে বলা হয় ঠিক আছে, গিয়ে মোদিকে বললো যে মোদিজি আপনি গিয়ে নেগোশিয়েট করুন। আরে মোদিজি নেগোশিয়েট করবে কার সাথে? ইরানের লিডারশিপই তো নেই এখন। তো দিস ইজ বিকামিং এ বিগ প্রবলেম। তো যাই হোক, যেটা আমার মনে হচ্ছে, আমি আগেও বলেছি যে ইরানের যেহেতু সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি নেই, প্রথম দিনও বলেছি এখনও বলছি, ওদের মোবাইল স্ট্রাইকারগুলো সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। অতএব ওরা যেহেতু জলের তলা থেকে বা পাহাড়ের মধ্যে থেকে স্ট্রাইক করতে পারবে না, সেই পরিমাণ ক্যাপাবিলিটি নেই, সেহেতু আমি আশা করছি আগামী 7 দিনের মধ্যে, যেটা আমি সমস্ত ইউএস ইন্টেলিজেন্স রিপোর্টেও দেখতে পাচ্ছি, যে ওদের আর কোনো মিসাইল ছোড়ার মতো বা ড্রোন ছোড়ার মতো অবস্থায় থাকবে না। কিন্তু অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ চোরাগোপ্তা আক্রমণের সম্ভাবনা খুব বেশি আছে, কারণ গোটা আরব স্টেটগুলোতে প্রচুর ইরানিয়ান থাকে, কয়েক লাখ ইরানিয়ান আছে। তাদের মধ্যে কজন ইরানের এজেন্ট কেউ কেউ বলতে পারছে না, যার জন্য আমেরিকা বলেছে, সমস্ত আমেরিকানদের বলেছে তোমরা ওই 14টা স্টেট থেকে নিয়ে এসো। অলরেডি একটা বিশাল ইভ্যাকুয়েশন স্টার্ট হয়ে গেছে প্রায় 14টা দেশ থেকে, যেখানে আমেরিকানরা আটকে পড়েছে গলফ কান্ট্রিতে। স্টেট ডিপার্টমেন্ট এখন আমেরিকার মিলিটারি প্লেনে করে বলছেন যে প্রায় 30-40 হাজার আটকে পড়া আমেরিকানকে উদ্ধার করবে। যাকে আমিও তাদের মধ্যে একজন হতে পারতাম, কারণ আমি 4 দিন আগে, মানে যুদ্ধ শুরু হওয়ার 4 দিন আগে আমি দুবাইয়ে ছিলাম, খুব ভাগ্য ভালো বেঁচে গেছি আর কি। তো ন্যাচারালি যেসব আমেরিকানরা আটকে পড়েছে সবাইকে এখন মিলিটারি প্লেনে করে বলছে ফিরিয়ে দেবে, কারণ অলরেডি স্টেট ডিপার্টমেন্ট একটা ওয়েবসাইট খুলেছে যে যার যার অ্যাড্রেস, নাম, ঠিকানা রিচ আউট করো। স্টেট ডিপার্টমেন্ট সেখানে বলবে ইউএসের কোন এয়ারবেস থেকে মিলিটারি সম্ভবত ট্রান্সপোর্ট প্লেনে করে তাদেরকে আবার আমেরিকায় নিয়ে আসছে। তো এই নিয়ম আমি আবার বলছি যে ল্যান্ড আক্রমণ ছাড়া মনে হয় না এটা সম্ভব হবে বলে, তবে ল্যান্ড আক্রমণ হতে পারে যেটা খবর পাচ্ছি, কারণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এ ব্যাপারে আরও পরে ইতিহাসে আসবো যে রেজা পল্লবীকে ফেরানোর, অর্থাৎ রেজা পল্লবীর ছেলেকে ফেরানোর একটা চান্স চলছে, কারণ মোস্ট লাইকলি এই গলফ স্টেটগুলো চাইবে যে ইরানে আবার রাজতন্ত্র ফিরে আসুক, কারণ ইরানের গণতন্ত্র থাকাটা, মূল্যতন্ত্র থাকাটা আমাদের চ্যালেঞ্জ ফর আদার গালফ স্টেট। সেটার কারণটা আমি আরেকটা ইতিহাসে বলবো, খুব ইন্টারেস্টিং একটা কারণ আছে। তো ন্যাচারালি কিছু একটা হচ্ছে, একটা সমাধানের দিকে গেলেও যেতে পারে বলে মনে হচ্ছে। আপনারা দুদিন দেখুন, আমি এত আগে কিছু বলবো না, আপাতত আমাদের কাছে খুব অল্প প্রিএন্টেল এসছে যেরকম হতে পারে যে সমস্ত আরব কান্ট্রিগুলো মিলে, ইউএস, ইসরায়েল মিলে ইরানের একটা লিডারশিপ চিন্তা করছে বসানোর জন্য। ইফ দ্যাট বিন এগ্রিড, সেটা যদি এক হয় তাহলে হয়তো একটা ল্যান্ড ইনভেশন হতে পারে।